সাধারণ মানুষ যারা জন্মগ্রহণ করেইছি ভারতবর্ষে তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক। 2014 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ঢুকেছেন তারা নাগরিকত্ব পাবেন, কিন্তু নির্দিষ্ট কিছু ধর্মের মানুষজন। আমাকে অ্যাটলিস্ট 11 বছর থাকতে হবে ভারতবর্ষে টু গেইন সিটিজেনশিপ, সেটাকে কমিয়ে করে দেওয়া হলো 5 বছর। ধর্মের ভিত্তিতে মানুষকে জাজ করা হচ্ছে, তার কারণ আমরা ধর্মনিরপেক্ষ সার্বভৌম এবং প্রজাতন্ত্রের কথা স্বীকার করেছি। পার্টিকুলার কিছু ধর্মের মানুষ পাবে আর অন্য ধর্মের লোকেরা পাবে না, এইটা কেন? এইটা নিয়ে হচ্ছে প্রথম অবজেক্ট। এবং সেকেন্ড যে প্রশ্নটা সেটা হচ্ছে ফেডারাল স্ট্রাকচার। বর্তমান গভর্নমেন্ট যেটা করতে চাইছে যে ক্রমাগত ক্ষমতার কেন্দ্রীভূতকরণ করতে চাইছে, স্টেটের রোলটাকে সম্পূর্ণ অফ করে। অনুপ্রবেশ ভারতবর্ষের রাজনীতির সব থেকে বড় সমস্যা। বর্ডারকে সিকিউর করতে হবে, অর্থনীতির ভারসাম্য বজায় রাখতে। দেখুন, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যামেন্ডমেন্ট কথাটার অর্থটা হচ্ছে যে তার মানে নিশ্চয়ই একটা রুট অ্যাক্ট আছে, তার মডিফিকেশন হয়ে অ্যামেন্ডেড হয়ে এই আইনটা এসেছে। এবার রুট অ্যাক্টটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এই আইনটার কি প্রয়োজনীয়তা? আইনটার প্রয়োজনীয়তা হচ্ছে যে ভারতবর্ষের কারা নাগরিকত্ব পাবেন, কারণ কাউকে যদি আমরা নাগরিক হিসেবে স্বীকার করি তাহলে তাকে আমাকে ফান্ডামেন্টাল রাইট তার উপরে বর্তায় এবং তারও কিছু ফান্ডামেন্টাল ডিউটি বর্তায়, এবং সে বিভিন্ন রকম সরকারি সুবিধার, রেশন বলুন, ভোটাধিকার বলুন, বা শিক্ষা বলুন, স্বাস্থ্য বলুন, একটা দেশের নাগরিক হিসেবে যে সুপ্রিম ক্ষমতা একজন নাগরিক অধিকার করতে পারেন, সেই ক্ষমতাগুলো একজন নাগরিককে অ্যাকনলেজ করা অথবা অ্যাকনলেজ না করা, তাকে বলা যে না, আমরা তোমাকে অ্যাকসেপ্ট করতে পারছি না। এই গল্পটা হচ্ছে সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যম দিয়ে আমরা করে থাকি ভারতবর্ষের সংবিধানে। এবার সেইটা বিভিন্ন সময় 5 থেকে 6 বার অ্যামেন্ডমেন্ট হতে হতে এসেছে। এবার এই অ্যামেন্ডমেন্ট কেন করা হয়েছে? তার কারণ রাজনীতি বদলেছে, ভূগোল বদলেছে, অর্থনীতি বদলেছে, আমাদের টেরিটরি বদলেছে বিভিন্ন সময়। কারণ যখন ধরুন 1955-তে যখন আমাদের এই অ্যাক্টটা হয়েছিল, তখন আমাদের পর্তুগিজ টেরিটরিগুলো আমাদের মধ্যে ছিল না, সেগুলো পরবর্তী ক্ষেত্রে ঢুকেছে। ফ্রান্সের কিছু টেরিটরি পরে ঢুকেছে। এইবার ঘটনা হচ্ছে যে কত রকমভাবে একজন সিটিজেন তার নাগরিকত্ব পেতে পারেন, সেটা হচ্ছে ধরুন ব্র্যান্ড বলি আমরা ওটাকে সংক্ষেপে মনে রাখার জন্য। BRAND। বি হচ্ছে বাই বার্থ, মানে কেউ যারা আমরা সাধারণ মানুষ যারা জন্মগ্রহণ করেইছি ভারতবর্ষে তারা জন্মসূত্রে ভারতীয় নাগরিক। এদের সাথে কিন্তু সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এর সম্পর্ক নেই। যেটা বলা হচ্ছে যে যারা আছেন নাগরিক সবাইকে আমরা বলে দেবো যে সবাই ভেগে যান, এইটা বাজে কথা। যারা বাই বার্থ অলরেডি আমরা ইন্ডিয়ান, আমাদের কোনো ক্ষতি হবে না এবং আমাদের কিছু ঝামেলায় পড়তে হবে না। বি এর পরে আর হচ্ছে রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন মানে আমি অন্য কোনো জায়গার নাগরিক, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখানে এসে রয়েছি এবং রেজিস্ট্রি করে রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করেছি এবং গভর্নমেন্টের থেকে নাগরিকত্ব নিয়েছি। যেরকম সোনিয়া গান্ধীজি ইটালির নাগরিক, এখানে এসে বিয়ে করে রয়েছেন দীর্ঘ বছর, রেজিস্ট্রেশন করে এখানে নাগরিক হয়েছে। নেক্সট হচ্ছে অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন মানে হচ্ছে ভারতবর্ষ যদি কোনো ল্যান্ড বা টেরিটরি অ্যাকোয়ার করে, তাহলে ওই অ্যাকুইজিশনের মাধ্যম দিয়ে ওই ভৌগোলিক প্রেক্ষাপটের যে লোকগুলো ছিল তারা অবভিয়াসলি চলে আসবে হচ্ছে আমার ভারতীয় নাগরিকত্ব তারা পেয়ে যাবে। যেরকম মানে আমাদের গোয়া, দমন, দিউ আমরা পরবর্তী ক্ষেত্রে, আমরা লাক্ষাদ্বীপকে পরবর্তী ক্ষেত্রে আমরা আস্তে আস্তে স্বাধীনতার পরবর্তী ক্ষেত্রে পর্তুগিজ এবং ফ্রেঞ্চ টেরিটরিগুলোকে অ্যাকোয়ার করেছি এবং ওখানকার যে লোকেরা ছিল তারা আমার নাগরিকত্ব পেয়ে গেছেন। এটা হচ্ছে বাই অ্যাকুইজিশন। নেক্সট হচ্ছে ন্যাচারালাইজেশন। ন্যাচারালাইজেশনটাই হচ্ছে আসল আমাদের এখানকার মুদ্রা সমস্যার ব্যাপার। ন্যাচারালাইজেশন হচ্ছে একটা জায়গায় আমি দীর্ঘ বছর ধরে আছি, যেরকম সেলিব্রিটি গায়ক আদনান সামিজি, তিনি দীর্ঘ বছর ধরে প্রায় দশকের পর দশক এখানে আছেন। ন্যাচারালাইজেশন মানে হচ্ছে যে আমি কোনো একটা জায়গায় রিলোকেট হওয়ার পরে দীর্ঘদিন ধরে সেখানে থাকতে থাকতে আমি সেখানকার নাগরিকত্ব ক্লেম করতে পারি, এই ন্যাচারালাইজেশনটা। আর লাস্ট একটা ছিল হচ্ছে ডি ফর ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে যে আমি ধরুন আমার মা বাবা তারা ধরুন ভারতীয়, কিন্তু তারা কোনো কর্মসূত্রে ধরুন ফর এক্সাম্পল আমেরিকায় গেছেন কি ইরানে গেছেন কি কোথাও গেছেন, আমার জন্ম ইরানে হয়েছে, কিন্তু যেহেতু মা বাবা ভারতীয় তাই বাই ডিসেন্ট মানে ফ্যামিলি লিনিয়েজ অনুসারে আমি ভারতীয় নাগরিকত্ব ক্লেম করতে পারি। কিন্তু এটা বেশ উইক নাগরিকত্ব, ভিসা টিসা পেতে বেশ সমস্যা হয়। এবার এই যে 2019-এর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মেজর ফোকাস হচ্ছে ন্যাচারালাইজেশন, মানে একটা জায়গাতে আমি কতদিন ব্যাপী থাকবো। কেন এটা নিয়ে হচ্ছে? তার কারণ এতদিন বলা হতো ন্যাচারালাইজেশনের মোটামুটি ডিফল্ট টাইমিংটা হচ্ছে 11 বছর। এবারে বলা হয়েছে যে সেটা কমিয়ে 5 বছর করে দেওয়া হলো। মানে 2019-এ লাগু হয়েছে আমার সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্টটা, রেজিস্ট্রেশনটা, মানে প্রেসিডেন্ট অ্যাসেন্ট পেয়েছে। বিলে বলা হচ্ছে যে 2014 31শে ডিসেম্বর পর্যন্ত যারা ঢুকেছেন তারা নাগরিকত্ব পাবেন, কিন্তু নির্দিষ্ট কিছু ধর্মের মানুষজন। এই যে 2014 থেকে 2019 এই যে 5 বছর টাইমটা দেওয়া হলো, তার মানে ন্যাচারালাইজেশনের বয়সটা যেটা ধরা ছিল 11 বছর, মানে আমাকে অ্যাটলিস্ট 11 বছর থাকতে হবে ভারতবর্ষে টু গেইন সিটিজেনশিপ, সেটাকে কমিয়ে করে দেওয়া হলো 5 বছর।
মানে 2014 31 তারিখও যদি তিনি ঠোকেন 2019 পর্যন্ত মানে 5 বছর হয়ে যাচ্ছে। এবার তার মানে তিনি ক্লেম করতে পারবে। কিন্তু এখানে গেরোটা হচ্ছে যেটা নিয়ে যাবতীয় এই আলোচনা, সেটা হচ্ছে যে কেন প্রথমবার এই তিনটে যে দেশ, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই তিনটে দেশের ধর্মের ভিত্তিতে মানুষকে জাজ করা হচ্ছে। তার কারণ আমরা ধর্মনিরপেক্ষ, সার্বভৌম এবং প্রজাতন্ত্রের কথা স্বীকার করেছি। সেইখানে পার্টিকুলার কিছু ধর্মের মানুষ পাবে আর অন্য ধর্মের লোকেরা পাবে না, এইটা কেন? এইটা নিয়ে হচ্ছে প্রথম অবজেকশন বিভিন্ন জায়গাতে। কারণ এর আগে কোনো অ্যামেন্ডমেন্টে কোনো জায়গাতে ধর্মকে এত গুরুত্ব দেওয়া হয়নি বা ধর্মীয় বিভাজনটা দেওয়া হয়নি। সেইটা নিয়ে প্রথম প্রবলেম। যদিও এর এগেনস্টে সেন্টার বলেছে যে পাকিস্তান বা এই সমস্ত জায়গাগুলিতে যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠতায় রয়েছেন, সেজন্য আমরা যারা সংখ্যালঘু হিন্দুরা বা জৈনরা বা বৌদ্ধরা, তাদেরকে আমরা মানে নাগরিকত্ব দেব। কিন্তু এখানে একটা দুর্বল যুক্তি। তার কারণটা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের লোক পাকিস্তানে বা বাংলাদেশে সংখ্যা গুরু মানে এটা ধরে নেওয়ার কিছু নেই যে সমস্ত মুসলমানই আসলে সেখানে বেনিফিটেড। পাকিস্তানি বহু কমিউনিটির মুসলিম কিন্তু আমাদের দিল্লিতে স্বাধীনতার সময় থেকেই রয়েছেন। তারা কিন্তু ওখানে সংখ্যাগুরু হলেও তাদের মধ্যে কিন্তু যে নিজস্ব ক্লাস এবং কাস্টের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্টে, সেই কমিউনাল কনফ্লিক্টের জন্য তারা কিন্তু ডিপ্রাইভড রয়েছেন এবং তারা ভারতবর্ষে দীর্ঘদিন ধরে আছে। তাহলে এই লোকগুলোকে আমাকে অস্বীকার করতে হয়। ফলে আমাদের ভারতবর্ষের কিন্তু এই বাইনারি রিলেশন দিয়ে যে শুধু হিন্দু অথবা অহিন্দু এইভাবে জাজ করলে হবে না। কারণ আমরা সংখ্যাগুরু তো হিন্দু, কিন্তু আমার এখানে সমস্ত হিন্দুরা কি সমান বেনিফিট পাচ্ছে তা নয়। আমাদের এখানে ক্লাসের প্রবলেম আছে, কাস্টের প্রবলেম আছে, অর্থনৈতিক বৈষম্য রয়েছে। একটা উচ্চ বর্ণের একটা সম্ভ্রান্ত পরিবারের হিন্দু আর একটা নিম্ন বর্ণের তুলনামূলক ইকোনমিক্যালি ইনফেরিয়ার হিন্দুর মধ্যে পার্থক্য রয়েছে, তার সোশ্যাল স্ট্যাটাসের পার্থক্য রয়েছে, তারা কিছু ক্ষেত্রে অ্যাগ্রিভড। ফলে এটা ভেবে নেওয়ার কিছু নেই যে সংখ্যা গুরু মানে সেখানে সবাই একদম দারুণ আরাম করে রয়েছে। প্রত্যেক জায়গার নিজস্ব, প্রত্যেক ধর্মের নিজস্ব কমিউনাল প্রবলেম রয়েছে। এবং সেকেন্ড যে প্রশ্নটা, সেটা হচ্ছে ফেডারাল স্ট্রাকচার নিয়ে। এই সেন্টার এই বছর এসে এমন একটা নিয়ম করে দিয়েছে, সেন্টারের যাবতীয় পলিসি খুব বেশি কেন্দ্রীভূতকরণের রাজনীতিতে এরা বিশ্বাস করছে। তার মানে যাবতীয় কোঅপারেটিভ ফেডারালিজমকে অস্বীকার করো এবং করে দিল্লির হাতে কন্ট্রোলটাকে নিয়ে চলে আসো। যার জন্য এর আগে যেটা নিয়ম ছিল, এই বাই ন্যাচারালাইজেশনও যদি হয় তাহলে আপনাকে রেজিস্ট্রেশনের জন্য যেতে হতো আপনার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে। ডিএম সেটা স্টেটকে রিপোর্ট করবে, স্টেট সেই ডেটাটা সেন্ট্রাল গভর্নমেন্টকে দেবে। এই বছর এসে এই মানে 2019-এর অ্যামেন্ডমেন্ট বলছে যে ডিএম এর রোলটা ডিসলভ করে দাও, একে দরকার নেই। তিনটে অর্গানাইজেশন, তিনটে নোডাল অফিস থাকবে, পোস্টাল অফিস, সেন্সাস অফিস আর আইবি। পোস্টাল এবং সেন্সাস অফিসে গিয়ে আপনি সিটিজেনশিপের জন্য ক্লেম করবেন। আইবির কাজ থাকবে হচ্ছে আপনার ডকুমেন্টটা ভেরিফিকেশন করা, ব্যাকগ্রাউন্ডটা ভেরিফিকেশন করা। ফলে এই যে ফেডারাল স্ট্রাকচার আমাদের সংবিধানে রয়েছে, যে স্টেট এবং সেন্টারের মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেটাকে অস্বীকার করে বর্তমান গভর্নমেন্ট যেটা করতে চাইছে যে ক্রমাগত ক্ষমতার কেন্দ্রীভূতকরণ করতে চাইছে, স্টেটের রোলটাকে সম্পূর্ণ অফ করে দিল। এটা নিয়ে কেরালা অলরেডি সুপ্রিম কোর্টে নানা রকম মামলা করেছে, ইত্যাদি করেছে। এবং ফাইনাল যে প্রবলেমটা, সেটা হচ্ছে যে বিশেষত আসামে যে ঝামেলাটা শুরু হয়েছে। কারণ আসামে অলরেডি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় সেখানে স্টেটের সাথে আমাদের ভারতবর্ষের সাথে আসামের একটা চুক্তি ছিল। সেই অ্যাকর্ডে বলা হয়েছিল যে একটা নির্দিষ্ট সময়ের পরে কেউ যদি ভারতবর্ষে এসে ঢোকে তাহলে সে নাগরিকত্ব পাবে না। তাহলে সেই 70-এর দশকে বা 80-র দশকে যে চুক্তি হয়েছে, সেই চুক্তিকে কিছু ক্ষেত্রে ভায়োলেট করে দেওয়া হয় যদি আমি বলে দিই যে 2014 অব্দি যারা ঢুকবে তারা প্রত্যেকের নাগরিক। সেটাকে অবশ্য সেন্টার বলেছে যে না, আসামে সেই জিনিসটা লাগু হবে না। কিন্তু এখানে এই অ্যাকর্ডটার সাথে একটা ভায়োলেশন, মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গা তৈরি হচ্ছে। ফলে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মূল সামারি হচ্ছে কারা সিটিজেনশিপ পাবেন, কারা পাবেন। আমাদের এই সিএএ প্রয়োজন, অ্যাবসলিউটলি প্রয়োজন। কারণ অনুপ্রবেশ ভারতবর্ষের রাজনীতির সব থেকে বড় সমস্যা। বর্ডারকে সিকিউর করতে হবে অর্থনীতির ভারসাম্য বজায় রাখতে গেলে। কিন্তু আমার আপত্তির জায়গাটা হচ্ছে যে আর্টিকেল 14 এবং সাংবিধানিক ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রকে অস্বীকার করে কোনো ধর্মের ভিত্তিতে মানুষকে নাগরিকত্ব দেওয়া যায় না। এবং সুপ্রিম কোর্টের কাছেও অনেকে আমরা আবেদন করেছি, সাধারণ মানুষ বহু রিভিউ পিটিশন দিয়েছি, যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এক্সিকিউট হওয়ার আগে ইমিডিয়েটলি এটাকে রিভিউ করা হোক এবং ধর্মীয় ভেদাভেদটা যেন ভারতবর্ষে না হয়।